বরিশালে দ্বিতীয় দিনের মতো শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বুধবার পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বন্যার মধ্যেও পরীক্ষা হয়েছে। অপরদিকে বিগত বছরের সাথে প্রশ্নের মিল নেই, এমনকি প্রশ্নে ভুল এবং পদার্থবিজ্ঞান প্রশ্ন কঠিন হয়েছে। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের মারধরের শিকার হতে হয়েছে। এসবের বিচারের পাশাপাশি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি না মানা পর্যন্ত অবরোধ এবং আন্দোলন চলবে। এদিকে আজকের পরীক্ষা শেষ করে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। সেখানে আছেন আমার সহকর্মী বিধান সরকার, যুক্ত হব তার সঙ্গে। বিধান, এই মুহূর্তের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, কি বলছেন পরীক্ষার্থীরা? তাছাড়া তাদের দাবির তো রয়েছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা চান, এর বাইরে আর কি কোনো দাবি দেওয়া রয়েছে কিনা বা কি বিষয় তারা সমঝোতায় আসতে চাচ্ছেন জানাবেন। মটুসি, আপনাকে যদি এখনকার চিত্রটা দেখাই, দেখেন এখনকার একটা চিত্রটা দেখেন, একেবারে এখানে শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করে আছে এবং তারা বলছেন যে তারা একমাত্র জরুরি পরিষেবা ব্যতীত যত সব গাড়ি রয়েছে সেগুলো কিন্তু সব বন্ধ করে দিয়েছে এবং যার ফলে যে যারা অমৃতলাল কলেজ এবং হাতেম আলী কলেজ, যে কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এখানে এসেছেন এবং এখন পর্যন্ত অবস্থান করে আছেন ঢাকা বরিশাল মহাসড়কের আপনার নথুলাবাদের ঠিক শিক্ষা বোর্ডের সামনে। যার ফলে এখন দেখতে পাচ্ছেন এই মাত্র খবর হলো, একটা খবর এসছে চার হলো যে একজন লোক এখানে যে জরুরি পরিষেবা যেসব গাড়িগুলো তারা ছেড়েছিলেন শিক্ষার্থীরা, সেই গাড়ির মধ্যে একজন লোক মারা গিয়েছে এবং এই খবর শোনার পর কয়েকটা গাড়ি এখানে যেতে দিয়েছে। তবে আমরা আন্দোলনকারী শিক্ষার্থীর সাথে কথা বলবো, তোমরা কেন আজও আন্দোলনের মাঠে আছো? আমাদের পাঁচটা যে বিগত পরীক্ষা হয়ে গেছে ওটা পূর্ণমাত্রা সম্পর্কে এখন আমাদেরকে জানানো হয়নি নির্দিষ্টভাবে। তারপর আজকের পরীক্ষার প্যাটার্নে যেরকম প্রশ্ন হয়েছে বাকি পরীক্ষার প্যাটার্ন গুলো একই প্রশ্নে ধাঁচ হবে কিনা এটা সম্পর্কে জানানো হয়নি। সেকেন্ড হচ্ছে ঢাকা কলেজে, ঢাকায় বিশ্ববিদ্যালয়গুলো দেখা গেছে আমাদের ভাইদের উপরে অনেক বেশি লাঠিচার্জ করা হয়েছে। এই দাবিতে আমরা আজকে দাঁড়িয়েছি, কেন শিক্ষার্থীদের উপরে ভেবে লাঠিচার্জ করা হলো, গুলিবিদ্ধ হলো, আহত হলো। ওরা বলছে যে ওদের যে ডিমান্ড এখন পর্যন্ত যে শিক্ষার্থীর উপর লাঠিচার্জ এবং এর পরবর্তী পর্যায়ে যেসব পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র ঠিক এই যে সিলেবাস যেটা সে আগের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা পূর্ণ হবে কিনা এবং সেই ধারাবাহিকতা না থাকলে সেখানে কিন্তু সেই ধরনের পরীক্ষা তারা অংশগ্রহণ করবে এমনটাই বলছেন তারা। এখন কিন্তু তারা এই যে মাঠে রয়েছেন এবং তারা এখানে কিন্তু যে এখানে তাদের একটা আন্দোলন চলছে এবং এখানে এই যে এই মাত্র আমরা দেখছি হট্টগোল চলছে। এখানে তৃতীয় পক্ষ তারা বলছে, কেউ বলছে এই আন্দোলনের মাঝখানে তৃতীয় কোনো পক্ষ আন্দোলন নাশাত করার জন্য ঢুকে পড়েছে এবং যার ফলে সেখানে কিন্তু একটা হট্টগোল তৈরি হয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত বরিশাল ঢাকা মহাসড়কের যে নথুল্লাবাদ যে এলাকা কিন্তু এখন পর্যন্ত যে বন্ধ রয়েছে বাস চলাচল। এই মাত্র যে আমি এর আগে বলছি যে একজন লোক মারা গিয়েছে সেরকম একটা খবর চাউর হওয়ার পরে তারা কিছুটা ছেড়েছিল, দু তিনটা বাস এখান থেকে যেতে পেরেছিল, কিন্তু অন্যান্য যেসব পরিবহন গুলো সেই ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত যেসব যে এপাশ থেকে ওপাশে সব জায়গাটা কিন্তু এখন বন্ধ রয়েছে। মৌতুসী, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখন পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে রয়েছে। তো সব মিলিয়ে আমরা একটু জানতে চাইবো যে তোমরা সব মিলিয়ে জানতে চাও তোমরা এখনো কেন আন্দোলন করছো, আজকে কি ডিমান্ড? আমাদের ঢাকার যে বাইরে এখন আন্দোলন চালিয়েছে তার সাথে আমরা সংগতি রাখি। ঢাকার সাথে সংগতি জানিয়ে তারা কিন্তু এখন আন্দোলন করছে। ঢাকার সাথে যে ঢাকা থেকে যদি তারা কোনো মেসেজ না পায় যে তাদের এই আন্দোলন বা সড়ক অবরোধ তুলে নেওয়ার জন্য, এবং সে পর্যন্ত কিন্তু তাদের এই সড়ক পথে থাকবেন, তারা এই কথাই বলছেন শিক্ষার্থীরাও। কিন্তু এর আগে কিছুক্ষণ আগে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, তার সাথেও কথা বলছেন, বোর্ড চেয়ারম্যান তিনি আশ্বস্ত করছেন শিক্ষার্থীদের। তারপরে কিন্তু ঢাকা থেকে মেসেজ না আসা পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই মহাসড়কে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন শিক্ষার্থীরা। মধুসী, ধন্যবাদ বিধান, আপনি থাকবেন সেখানে। পরবর্তীতে আবারও আপনার জানতে আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন বিধান সরকার। 4 দিন বিরতির পর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আকাশে জমতে শুরু করেছে মেঘ। পায়রা সহ দেশের 4 নম্বর সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা সমুদ্র বন্দর এলাকায় বুধবার সকাল থেকেই কোথাও আকাশ মেঘাচ্ছন্ন, কোথাও মেঘের সঙ্গে ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দর্শক, যেমনটি জানাচ্ছিলাম, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টির হয়েছে। এই বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী কামরুল ইসলাম।
কামরুল, লঘুচাপটি কতদিন স্থায়ী হতে পারে, সাগরের অবস্থা কেমন দেখছেন? এছাড়া উপকূল এলাকাগুলোতে আবহাওয়া পরিস্থিতির কি খবর রয়েছে আপনার কাছে জানাবেন। জি মৌটুসী, 4 দিনের ব্যবধানে আবার কিন্তু একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গে এই লঘুচাপটি সৃষ্টি হয়েছে। এর প্রভাবে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পায়রা সহ সবকটি সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া নদী বন্দরের জন্য আলাদা সতর্ক সংকেত দেওয়া হয়েছে। 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণে পটুয়াখালী নদী বন্দরকেও কিন্তু 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলি, আজ কিন্তু জোয়ারে পানি বেড়েছিল, স্বাভাবিকের চেয়ে প্রায় 2 ফুট পানি বৃদ্ধি পেয়েছিল, যার কারণে নিচু যে এলাকাগুলো রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাহিরে, সেটির কোথাও কোথাও কিন্তু প্লাবিত হয়েছে এমন আমরা খবর পেয়েছি। এছাড়া যদি সার্বিক পরিস্থিতি বলি, এই যে বৈরী আবহাওয়ার কারণে অনেক জেলে ট্রলার কিন্তু এই মুহূর্তে ঘাটে অবস্থান করছে, তারা কিন্তু গভীর সাগরে বিচরণ করতে পারছে না এবং আবহাওয়া অফিস থেকেও বলা হয়েছে তারা যাতে এই মুহূর্তে গভীর সাগরে বিচরণ না করে, এজন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে আগুনমুখা নদীর তীরে রয়েছি। কিছুক্ষণ আগেই কোস্টগার্ডের কর্মকর্তারা তারা কিন্তু এসে এখানে মাইকিং করেছেন যাতে এই মুহূর্তে এই বৈরী আবহাওয়ার মধ্যে গভীর সাগরে কোনো জেলে বিচরণ না করে, এজন্য কিন্তু তারা মাইকিং করে নির্দেশনা দিয়েছেন। এবং এছাড়া যদি আপনাকে বলি যে গত 2 জুলাই একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, সেটির প্রভাব কিন্তু 11 জুলাই পর্যন্ত ছিল। 11 জুলাই সেটির যে সতর্ক সংকেত ছিল 3 নম্বর টানা যে 10 দিন, সেই সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। তারপরে এই 4 দিনের ব্যবধানে আবার লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে, যার কারণে কিন্তু বিপাকে পড়েছে জেলেরা। ভেবেছিলেন যে আবহাওয়া স্বাভাবিক হলে তারা গভীর সাগরে মাছ ধরতে যাবেন এবং জীবিকা নির্বাহ করবেন, সেক্ষেত্রে কিন্তু এক ধরনের বাধার সৃষ্টি জেলেরা হয়েছেন। এছাড়া যদি কৃষকদের কথা বলি, সামনে আমন মৌসুম, এই যে বিভিন্ন ফসলি জমিতে কিন্তু টানা বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছিল, সেই জলাবদ্ধতা এই 4 দিন বৈরী আবহাওয়া শেষে কিন্তু আবার পানি কমতে শুরু করেছিল, কিন্তু তার মধ্যে এখন আবার যেহেতু লঘুচাপ সৃষ্টি হয়েছে, আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমন চাষাবাদ ব্যাহত হওয়ার এক ধরনের শঙ্কা রয়েছে। এই ছিল আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। ধন্যবাদ কামরুল আপনাকে। দর্শক, রাঙাবালি থেকে যুক্ত ছিলেন কামরুল ইসলাম। টানা বৃষ্টির পর স্বস্তির আভাস পাওয়া যাচ্ছে। বিপদসীমা অতিক্রম করা নদ নদীর পানি কমলেও তীব্র হচ্ছে নদীর ভাঙন। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে আগামী 24 ঘন্টায় পানির স্তর একই রকম থাকবে। পরবর্তী 2 দিন তা আরও কমার সম্ভাবনা রয়েছে। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। বৃষ্টি কমায় কমতে শুরু করেছে সুনামগঞ্জের সব নদ নদীর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় মাত্র 2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুরমা নদীর ছাতক পয়েন্টে এরই মধ্যে পানি কমে বিপদসীমার 4 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। নতুন করে বৃষ্টি না হলে আগামী 48 ঘন্টার মধ্যে নদী তীরবর্তী এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমরা পানি একটু বাড়লেই আমরা মনে হয় 2022 সালের কথা, 2 3 দুধতেও জানবাছে না। তখন তো জেলা 3টা দুধ আল্লাহ যে পানিটা একটু কমছে, আমরা জানো একটু শান্তি হয়েছে। রান্না বান্না করতে পারি না, খাওয়া দাওয়া করতে পারি না এই বন্যার লাগি। আজকে রাইতে দিনে 8 দিন ধরে বন্যা। সুনামগঞ্জে যে নদী আছে, এই নদীগুলোর পানি স্থিতিশীল অবস্থায় থাকতে পারে এবং কোথাও কোথাও হয়তো কমে যেতে পারে। তবে এরপরে হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে, তবে বিপদসীমার অতিক্রম হওয়ার সম্ভাবনা আমরা কম দেখছি। সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ভাঙছে দুর্গম চরের লোকালয়, ফসলি জমি ও বসতি জনপদ। এক বছরে কুশিবিদপুর দেখা যায় অনেক বরাবরই এইখান দিয়ে ভাঙনি খালি দেখা যায়। কুশিবিদপুর 12 বেগে ভাঙে অনেক চলে গেছে। এখন আমাদের বাড়িঘরও গেছে কত, আবার সামনে করছি, এখানেও যাওয়ার সময় হলো। এই নদী কোনো শাসন এ যাবৎ পানি উন্নয়ন বোর্ড বা এমপি মন্ত্রী এরা কোনো উদ্যোগ যদি নিত তাহলে আমার এলাকাটা বাইছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর হাট পয়েন্টে 20 সেন্টিমিটার ও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে 23 সেন্টিমিটার পানি বেড়েছে, যা হাট পয়েন্টে 135 ও কাজীপুর পয়েন্টে 172 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। এই নদীটা যদি ভাঙে যায় আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো, তাই আমরা তো বড় টেনশন আছি ভাই। তা আপনারা একটু রক্ষা করলে পারে, তাহলে পানি উন্নয়নের কাছে আমরা এটা দাবি করি যে আমাদের এই কাজটা করে দিলে আমরা খুব ভালো হইতো আমাদের পক্ষে। এদিকে সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারদের দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসন করতে ব্যবস্থা নিয়েছেন। ইতিমধ্যেই আমরা জেলা প্রশাসন সহ আমরা সরকারি মন্ত্রণালয় থেকেও যারা এই যে ক্ষতিগ্রস্ত হয়েছে
আজকে আমরা তাদের মধ্যে খাদ্য সামগ্রী, নগদ অর্থ এবং টিন বিতরণ করব, যে তারা সাময়িকভাবে জানেন যে তারা আশ্রয়টুকু নির্মাণ করতে পারে। নেত্রকোনায় গত 24 ঘন্টায় উবদাখালী নদীর পানি 7 সেন্টিমিটার কমেছে, তবে একই সময়ে মগরা নদীর পানি বেড়েছে 5 সেন্টিমিটার। বুধবার সকাল থেকে আবারও থেমে থেমে বৃষ্টি শুরু হওয়ায় নদী তীরবর্তী মানুষের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। উবদাখালী নদীর পানি কিছুটা কমে স্বস্তি ফিরলেও বুধবার সকাল থেকে আবারও বৃষ্টি হওয়ায় সেই স্বস্তি অনেকটাই ম্লান হয়ে গেছে। আল ইমরান, ৭১। বৃষ্টি ও উজানের ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে, যদিও এখনো বিপদসীমা অতিক্রম করেনি। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে ভাঙন। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু, যুক্ত হব তার সঙ্গে। রাজু, যমুনার পানি ঠিক কখন থেকে বাড়তে শুরু করেছে? এছাড়া পানি বৃদ্ধির এই মাত্রা কি অনেক বেশি কিনা কি দেখছেন আপনি জানাবেন। তাছাড়া পানি উন্নয়ন বোর্ডই বা কি বলছে? ভাঙন মূলত কোন এলাকায় হচ্ছে? প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? সবটাই জানাবেন। মৌটুসী উজান থেকে পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সাথে কাজীপুরের যে মেঘাই ঘাট রয়েছে সেখানে 23 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে যমুনার পানি কিন্তু এখন বিপদ সীমা ছুঁই করছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ যমুনা নদীর হাট পয়েন্ট। এই যে গত যে জুন থেকে যে যমুনা নদীর পানি বৃদ্ধি শুরু হচ্ছে, এতে কিন্তু সিরাজগঞ্জের 4টি উপজেলা সিরাজগঞ্জ সদর, কাজীপুর, সাজাদপুর ও চোহালির যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলোতে তীব্র ভাঙন। একই সাথে কিন্তু বিভিন্ন বিস্তীর্ণ এলাকা, ফসলি জমি ও প্রায় শতাধিক স্থাপনা বসত বাড়ি কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। এখন কিন্তু নদী পাড়ের মানুষরা মধ্যে কিন্তু চরম আতঙ্ক বিরাজ করছে যে প্রতিনিয়ত যে ভাঙনের ফলে কিন্তু এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু স্থায়ী যে বাঁধ মেরামত সেটা কিন্তু করা হয়নি। তারা কিছু কিছু স্থানে জিও ব্রেক ফেলে বন্যা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও কিন্তু এটার প্রতি আস্থা রাখতে পারছে না যমুনা পাড়ের মানুষ। সিরাজগঞ্জ জেলা প্রশাসন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে ইতিমধ্যে সিরাজগঞ্জ জেলার 82টি ইউনিয়নের 31টা ইউনিয়নকে বন্যার ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে। এতে কিন্তু মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে দাবি জানিয়েছেন যে নদী ভাঙন রোধে তারা জানি সতর্ক থাকে এবং যে অঞ্চলগুলো ঝুঁকিপূর্ণ রয়েছে সেই অঞ্চলগুলো যেন পানি উন্নয়ন বোর্ডের থেকে তদারকি করা হয়, এমনটা তারা প্রত্যাশা করছেন। তবে সব মিলে সিরাজগঞ্জের ভাঙন রোধে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জের পানির সর্বশেষ। মৌটুসী। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। দক্ষিণ চট্টগ্রাম ও এর আশপাশের উপজেলায় বন্যার পানি নামার সাথে সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। এবারের বন্যায় বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মানুষ পুঁজি হারিয়েছে, নিঃস্ব হয়েছেন বহু চাষি। প্রাথমিক হিসেবে শুধু মৎস্য খাতেই ক্ষতি হয়েছে 91 কোটি টাকার বেশি। ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর রিপোর্ট। কয়েক লাখ টাকা খরচ করে 4টি মাছের ঘের করেছিলেন সাতকানিয়া উপজেলার কেউচিয়া গ্রামের মফিজুর রহমান। তার সবকটি ঘেরেই ভেসে গেছে বন্যার পানিতে। মাছ চাষে যে চোখে স্বপ্ন দেখেছিলেন ভবিষ্যৎ গড়ার, সেই চোখে এখন শুধুই হতাশা। 120 টাকার মাছ চলে গেছে, এখানে অনেক বাজার, আমার বাজার আছে 4টা, ওগুলো চলে গেছে। এবারের বন্যায় সাতকানিয়া, বাঁশখালী, চন্দনাই সহ চট্টগ্রামের 5টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন শত শত মৎস্য চাষী। শুধু মাছের ঘেরই নয়, ডুবেছে শত শত পুকুর, ধানি জমির ক্ষেত, বীজতলা, সবজি ক্ষেত, পশু খামার। সব ক্ষেত্রে আমাদের নষ্ট হয়ে গেছে। আমাদের কোনো কিছু এখন আমার খাইবার একবেলা খাইবারও কোনো এই ধরনের কিছু, এই ধরনের আমদানি সব বেগিন পানি চলে গেছে। আমার ঘরের উঠার পানি, আমার গরুর ছাগলের পানি এখানে উঠছে, আবার ধান চলে গেছে। আমি 3টা খেতে গেছি, 3টা ডুবে গেছে, একটা খেতে হয় না এখানে। মানে মানুষের কত ক্ষতি হয়েছে এটা বলার বাইরে। জেলা মৎস্য বিভাগের প্রাথমিক হিসাবে বন্যা ও পাহাড়ি ঢলে 9,933টি পুকুর এবং 320টি ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। আর শুধু মৎস্য খাতে ক্ষতি প্রায় 91 কোটি 42 লাখ টাকা।
আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 15,911 হেক্টর ফসলি জমি। বহু জায়গায় সবজি পৌঁছে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চন্দনাইশ, বাঁশখালী, সাতকানিয়া অঞ্চলের কৃষক। এখন পর্যন্ত আমাদের যে প্রাথমিক প্রতিবেদন সেখানে আমাদের প্রায় 18,000 কৃষকের ক্ষতির সম্ভাবনা আছে। মানুষের অনেক কিছু ক্ষতি হয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে আমরা এগুলো আস্তে আস্তে ইনশাআল্লাহ পানি নেমে যাওয়ার পরে আমরা কাজগুলো শুরু করব। বন্যা দুর্গত এলাকাগুলো পরিদর্শনে গিয়ে ঘরবাড়ি মেরামতের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী, খামারি, কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বন্যা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। মাছের ঘের ভেসে গেছে, গবাদি পশু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিয়ে যেন এই মানুষগুলো আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, আমরা তার জন্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেব। প্রায় 30 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়তো হিসাবটা আরও বেশি হতে পারে। এ বিষয়ে সরকার সদা জাগ্রত এবং সদা সতর্ক রয়েছেন, সার্বক্ষণিক মনিটরিং করছে। আমার পেছনে বিস্তীর্ণ যে জায়গা পানির নিচে তলিয়ে গেছে, এখানেই ছিল ধানের ক্ষেত, ফসলি আবাদ এবং মাছের খামার। টানা বন্যায় এখানে শুধু জমি ডুবেনি, ডুবে গেছে পুরো বছরের পরিশ্রম, মানুষের জীবিকা এবং ভবিষ্যতের স্বপ্ন। প্রণবেশ চক্রবর্তী, 71, সাতকানিয়া, চট্টগ্রাম। ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরবাসীর পাশে থাকার আশ্বাস দিয়েছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। বুধবার নগরীর উত্তর হালি শহরে বন্যা দুর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। ত্রাণমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তালিকা করে যেসব ঘরবাড়ি নষ্ট হয়েছে সেগুলোর পর্যায়ক্রমে মেরামত বা পুনর্নির্মাণ করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিকল্পনার অংশ হিসেবে 40 লাখ মানুষকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে নগরের জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। পরে মন্ত্রী, মেয়র ও সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন। ক্ষতিগুলো অ্যাসেসমেন্ট হচ্ছে, কৃষিতে কিরকম ক্ষতি হয়েছে, আমাদের স্কুল কলেজ কিরকম ক্ষতি হয়েছে, রাস্তাঘাট কিরকম হয়েছে, এটা আরও হয়তো 2-4 দিন সময় আমাদের লাগবে। আমরা গতকালকে প্রশাসনের সঙ্গে বৈঠক করেছি, তারা হয়তো 2-4 দিনের মধ্যে রিপোর্ট দিলে স্ব মন্ত্রণালয় সেগুলোতে বরাদ্দ দিয়ে মেনটেন করার চেষ্টা করবে। সামান্য বৃষ্টি হলে জলমগ্ন হয় কুমিল্লা নগরী। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। শহরের গুরুত্বপূর্ণ কান্দিখাল দখল হয়ে যাওয়ার কারণেই এই জলাবদ্ধতা, বলছে নগরবাসী। এ নিয়ে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, খনন ও সংস্কার প্রকল্প অনুমোদন হলেই দখলদারদের উচ্ছেদ করা হবে। এ নিয়ে আরো বিস্তারিত জানবো সহকর্মী কাজী এনামুল হকের কাছ থেকে। তিনি যুক্ত হবেন আমাদের সঙ্গে কুমিল্লা থেকে। এনামুল, কোন কোন এলাকায় এখনো পানি জমে আছে? দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষেরই বা কি ভূমিকা দেখছেন, জানাবেন। মূলত হচ্ছে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি কলেজের পাশ দিয়ে ছায়াবিতান, সেই সাথে চাঁদপুর এলাকা এবং ডিসি রোডের রেসকোর্স এলাকায় কিছু কিছু জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে। তবে ছায়াবিতান যে এলাকাটি, সেই এলাকায় পুরো বর্ষাব্যাপী কিন্তু জলাবদ্ধতা থাকে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি যে আমি যে পিছনের যে আমার খালটি রয়েছে সেটি হচ্ছে কান্দি খাল, এবং নগরের প্রধান কান্দিরপাড় থেকে শুরু করে মহিলা কলেজ রোড এবং সেই সাথে নগরের প্রধান পানি যাওয়ার একমাত্র খালটি হচ্ছে কান্দি খাল। কাগজে কলমে কিন্তু এই কান্দি খালটি 95 থেকে 45 ফুট প্রশস্ত থাকলেও এখন কিন্তু এই কান্দি খালটি রয়েছে 15 থেকে 20 ফিট, এবং এই কান্দি খালকে ঘিরেই কিন্তু জলাবদ্ধতার প্রধান কারণ। এবং ইতিমধ্যে 36 জন দখলদারদেরকে নোটিশ করা হয়েছিল 2021 সালে, কিন্তু নোটিশ শুধু কাগজে কলমে রয়ে গেছে, কাজটি এখন বন্ধ রয়েছে। তবে এই প্রকল্পটি চালু হলেই কিন্তু যে সমস্যা, সেই সমাধানটি হবে বলছেন। এই যে আমি যদি এলাকাবাসীর সাথে কথা বলি, এই যে কান্দি খালটি ভরাট বা চারিদিকে দখল যদি বড় হতো, তাহলে তো পানি যেত, কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমাদের কুমিল্লা শহর সামান্য একটু বৃষ্টি হওয়ার কারণেই দেখা গেছে যে আমরা হাঁটু সমান পানিতে তলিয়ে যাই। এই খালটি যদি পরিকল্পিতভাবে যদি এটাকে ড্রেজিং করে আরও যদি একটু প্রশস্ত করা যায়, তাহলে আমার মনে হয় কুমিল্লা শহরের যে জলাবদ্ধতা, যেটার দ্বারা প্রতি বছর শত শত কোটি টাকা কুমিল্লা ক্ষতিগ্রস্ত হয়, আমরা এই ক্ষতি থেকে রেহাই পাইতাম।
মোটামুটি শুনলেন যে স্থানীয় একজন বললেন যে খালটি যদি খনন করা হতো এবং উচ্ছেদ অভিযান চলমান থাকতো এবং তাহলে কিন্তু নগরের যে জলাবদ্ধতা বা নগরের যে দুঃখ এবং জলে যে জলাবদ্ধতার কথা, সারাক্ষণ একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতার কবলে পড়তে হয় নগরবাসীকে, সেটি থেকে কিন্তু পরিত্রাণ পেত। তবে সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসক কিন্তু বলছেন ইসুফুল্লাহ টিপু যে শীঘ্রই এই 36 জন যে যাদেরকে চিঠি দেওয়া হয়েছে সে তাদেরকে অতি সত্বর সেই জায়গায় খালি করে এই খালটিকে পুনরায় যে আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার সেই কাজটি কিন্তু সেই প্রকল্পটি কিন্তু শুরু করবেন। তবে এই যে খালটি উচ্ছেদ অভিযান কবে হবে এবং এই উচ্ছেদ অভিযান না হলে নগরবাসীদেরকে যে জলাবদ্ধতার ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু থেকেই যাবে। তবে জলাবদ্ধতা যখনই হয় তখন দেখা যায় যে 2 থেকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত কিন্তু পানি সরতে সময় লাগে, সময় ক্ষেপণটি হয়। তার কারণ হচ্ছে 95 থেকে 45 ফিট প্রশস্ত থাকার কথা থাকলেও সেটি কিন্তু এখন দখলে ছেয়ে গেছে। 15 থেকে 20 ফিট কিন্তু দেখা যায় এই দখলের জায়গাটি ঘিরে রয়েছে। এবং ইতিমধ্যে এর আগে সিটি কর্পোরেশন তার পাশ দিয়ে যে অবৈধ উচ্ছেদগুলো কিন্তু কিছুটা সরিয়েছেন এবং নিচু যে কালভার্টগুলো ছিল সেগুলো কিন্তু গত পরশু দিনও কিন্তু একটি কালভার্ট সিটি কর্পোরেশন ভেঙেছেন। তো সেই বিষয়টি আসলে লক্ষ্য করে সিটি কর্পোরেশন কাজ করছেন। তবে যতদিন পর্যন্ত এই উচ্ছেদ অভিযানটি না হবে এবং কান্দিখাল জায়গায় না ফিরবে ততদিন। ধন্যবাদ কাজী এনামুল হক আপনাকে। দর্শক, কুমিল্লা নগরীর জলাবদ্ধতা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী কাজী এনামুল হক। পিরোজপুরের সন্ধ্যা বালেশ্বর কালীগঙ্গা নদীর তীরবর্তী এলাকাগুলোতে ভাঙন দেখা দিয়েছে। এতে ফসলি জমি, বাজার, মসজিদ এবং গুরুত্বপূর্ণ সড়ক নদীতে বিলীন হচ্ছে, হারিয়ে যাচ্ছে জনপদ। নিরাপদ আশ্রয়ের খুঁজে বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হচ্ছে অনেক পরিবার। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। পিরোজপুর সদর উপজেলার কচা নদী পাড়ের বাসিন্দা 80 বছর বয়সী বুরুজান বিবি। গত কয়েক বছরের বর্ষায় তীব্র ভাঙনে নদী এসে দাঁড়িয়েছে তার বাড়ির একেবারে পাশে। এবার নিজের শেষ সম্বলটুকু টিকবে কিনা সেই দুশ্চিন্তায় আছেন। বন্যার সময় আমরা তো চিন্তায় পাচ্ছি না, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, লওয়া নাই, আমরা তো চিন্তায় দিন রাত্রি একভাবে চলে। করার তো কিছু নাই। যদি মগর দিক চায় সরকারে, জায়গা জমি তো সবই গেছে গাঙ্গে, মগর থাকার জায়গাও নাই করতে গেলে। প্রতি বছরই বর্ষায় বদলে যাচ্ছে পিরোজপুরের নদী তীরবর্তী এলাকার চিত্র। কচা, বলেশ্বর, কালীগঙ্গা ও সন্ধ্যা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি, সড়কসহ নানা স্থাপনা। কারো কারো জায়গা হয়েছে আশ্রয়ণ প্রকল্পে, আবার জীবিকার তাগিদে কেউ চলে গেছেন অন্য কোথাও। বেড়িবাঁধ না দিলে আমাদের বন্যায় বাড়িঘর সব তলাইয়ে যায়। পানি হইলে পানির স্রোতে আমাদের নদীর পানি পুরা বাড়ির ভিতরে ঢুকে যায়। আমাদের পরিবার পর্যন্ত কষ্ট হইতেছে নদী ভাঙার কারণে। এমন পরিমাণ পানি উঠে যায়, মানুষের ঘর দুয়ার তলাই যায়। আমাদের বাড়ি অনেক দূরে ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে আমরা এমন জায়গায় পৌঁছছি আমাদের আর কোনো স্থান নাই যাওয়ার। জোয়ার যখন হয় তখন এইসব বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, একদম কোমরমান পানি হয়ে যায়। ধানি জমি ছিল এগুলো সব বিলীন হয়ে যাবে আস্তে আস্তে করে। বিশেষ করে এখানে ভাই যারা রাত দিন 24 ঘন্টা যারা বালু উত্তোলন করে তাদের জন্য এই সমস্যাটা বেশি দেখা দেয়। ভাঙনের কথা স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, অরক্ষিত বেড়িবাঁধ ও কোনো স্থানে ভাঙন দেখা দিলে তা দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ফিজিবিলিটির কাজ চলমান রয়েছে। ফিজিবিলিটির কাজ সম্পন্ন হলে আমরা বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের বেশি ভাঙন পরিলক্ষিত হয়। সেগুলোর আলোকে আমরা একটা ডিপিপি তৈরি করে আমরা বোর্ডে দাখিল করব, তার পরবর্তীতে আমরা ব্যবস্থা নিব। পিরোজপুরের 7টি উপজেলার প্রায় সবগুলোই নদী বেষ্টিত, আর বর্তমানে 6টি পোল্ডারে 333 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। শান্তা ইসলাম, 71। জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দি যমুনা সার কারখানার বিষাক্ত তরল বর্জ্য ও পানিতে দূষিত হচ্ছে পরিবেশ। সেই সাথে সড়কে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগ সহ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী ও পথচারীরা। লোকজন বলছেন, এ নিয়ে বারবার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সমাধান হয়নি। মুমিনুল ইসলাম কিসমতের তথ্য ছবিতে প্রতিবেদন। জামালপুরের সরিষাবাড়ির যমুনা সার কারখানা থেকে নির্গত রাসায়নিকযুক্ত পানি উপচে পড়ে তারাকান্দির তিতাস মোড় থেকে সরিষাবাড়ি ভুয়াপুর সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন হচ্ছে, পাশাপাশি কিছু দুর্ঘটনাও ঘটছে।
এছাড়া এই পানি নিচু এলাকার বসতবাড়িতেও ঢুকছে। বিষাক্ত ও দুর্গন্ধযুক্ত এই পানির কারণে ঘরের বাইরে বের হওয়াই কঠিন এলাকার যে কারো জন্যে। দীর্ঘদিন এই নোংরা পানির সংস্পর্শে থাকায় চর্মরোগ সহ বিভিন্ন পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। বলছিল যে আমরা এই পানি যমুনাতে বাইর করে দেব, সেই পানি না বাইর করে দিয়া সমস্ত পানি ফ্যাক্টরির পানি এই ড্রেন না করে এখানে জলাবদ্ধতা হয়। এখন আমরা তো চলাফেরাই করতে পারতেছি না, এই যে একটা সমস্যা, হাত পায়ে ঘা হয়ে যাইতেছে দুনিয়ার পচা দশা পানি। এই যে মেলাতনে পানি আয়া বাসার চারে মেরে গিলা ধরছে, বাসার ভিতরে পানি গেছে, একটা পোলা বাইরে হাইতেছে, স্কুলে যাইতেছে না। পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সার কারখানার কর্মকর্তারা এমন পরিস্থিতির দায় এলাকাবাসীর ওপরই দিয়েছেন। এটা তো আসলে ওই যে চুয়ে যে পানিটা যায় আমাদের প্রসেসের কোনো পানি বা ওই রকম বিষয় না, যে বালির মাটি যে পানি চুয়ে যায়, আর যে বৃষ্টির সিজনে এটা হয় যে রাস্তাটা এখন তো ডুবে আছে। আর ওই পাশটা ব্যাপারটা হলো যে পানির ধর্ম নিচ দিকে যাওয়া, ওদিকে যে রাস্তার ওখান থেকে বাঁধ দেওয়া, যার জন্য পানিটা আর ওই যেতে পারছে না। পানি জমে তীব্র জলাবদ্ধতার কারণে ওই এলাকায় জনসাধারণের ভোগান্তি বেড়েছে। লোকজনের সাথে কথা বলে সমস্যার সমাধানে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। মানুষের ভোগান্তি চরমসীমানায় পৌঁছে গেছে, আমরা ইতিমধ্যে অবগত হয়েছে এবং স্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা পানি নিষ্কাশন সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করব। যমুনা সার কারখানায় সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে অবিলম্বে সমস্যা সমাধানের দাবি তুলেছেন এলাকাবাসী। হাসান আহমেদ, ৭১। হবিগঞ্জে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে শাহ ফাউন্ডেশন অ্যান্ড চ্যারিটি অর্গানাইজেশন নামে একটি সংগঠন। বুধবার সকাল 11টায় হবিগঞ্জ সদর উপজেলার শফিকপুর, সুলতানসি, হাতিরনাথ সহ আশপাশের গ্রামের প্রায় 500 বন্যা কবলিত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা শ্রমিক দলের সভাপতি ইসলাম তরফদার তনু, কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি রহিম উদ্দিন ও জেলা ছাত্র দলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহিন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের একটি পোশাক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর 4টার দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আদমজি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর রাতে অনন্ত অ্যাপারেলস লিমিটেডের গোডাউনের আগুন মুহূর্তেই ছড়িয়ে গেলে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আগুনের ঘটনা কভার করতে গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছলে বেবজা কর্তৃপক্ষ ভেতরে প্রবেশে বাধা দেয়। এখনো আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণ সম্ভব হয়নি। 1.5 বছর ধরে কুষ্টিয়া শহরের 64টি সিসি ক্যামেরা অচল থাকায় ঝুঁকির মুখে পড়েছে শহরের নিরাপত্তা। বাসিন্দারা জানান, এতে ছিনতাই, চুরি, মাদক কারবার সহ বিভিন্ন অপরাধ বাড়ছে। অপরাধী শনাক্ত করতেও দেরি হচ্ছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। শাহিন আলীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। 2017 সালে জেলা পুলিশের উদ্যোগে কুষ্টিয়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়ক ও ব্যস্ত এলাকায় বসানো হয়েছিল 64টি সিসিটিভি ক্যামেরা। পর্যায়ক্রমে শহরতলির 12খাতা ত্রিমোহনী থেকে বরতল পর্যন্ত আরও 41টি ক্যামেরা বসানো হয়। কিন্তু 24 জুলাই অভ্যুত্থানের সময় বেশিরভাগ ক্যামেরা ভাঙচুর ও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থানার মোড় এবং মদনপুর গেট সহ চৌরাস মোড় সব জায়গায় আমাদের সিসি ক্যামেরা থাকতো, বর্তমানে সেটা নেই। সিসিটিভি ক্যামেরা না থাকায় রোডঘাটে বিভিন্ন জায়গায় চুরি, অপহরণ এবং ছিনতাই ধরনের ঘটনা অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যাচ্ছে। প্রশাসনকে এই উদ্যোগ নিতে এবং সরকার মহলে যারা আছেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এই মহৎ উদ্যোগগুলো নিয়ে এই শহরাঞ্চলকে অপরাধ মুক্ত করার যে প্রয়াস সেটা অবশ্যই করতে হবে। শহরবাসীর অভিযোগ, সিসিটিভির নজরদারি না থাকায় হত্যা, ছিনতাই, চুরি ও মাদক কারবারের মতো অপরাধ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। চুরি, ছিনতাই বা নানান ধরনের অপরাধ এর থেকে রোধ করার জন্য আমরা মনে করি যেটা খুব জরুরি ভিত্তিতে এটা মেরামত করা দরকার বা পুনঃস্থাপন করা দরকার বলে আমি বিশ্বাস করি। অচল হয়ে পড়া ক্যামেরাগুলো মেরামত কিংবা নতুন করে বসানোর জন্য এখনো কোনো বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান জেলা পুলিশ সুপার। আমাদের উদ্দেশ্যটা হলো এখানে রাস্তাগুলোকে ক্যামেরা বা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা। বড় স্কেলে না হলেও ব্যক্তিগত পর্যায়ে বা বিভিন্ন ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু এটা অনেক লাগিয়েছে। যাতে করে আমরা আমাদের উদ্দেশ্যটা বা আমরা যে আমাদের চাহিদাটা ওটা অনেক ক্ষেত্রে পূরণ হচ্ছে এবং আমরা অনেক জায়গা থেকে অপরাধ সংঘটিত হলেও ওখানে ফুটেজ আমরা পাচ্ছি।
1.5 বছরের বেশি অচল ক্যামেরাগুলো পুনঃস্থাপন করা না হলে অপরাধ নিয়ন্ত্রণ আরো কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন শহরবাসী। আল ইমরান, ৭১। খুলনায় কর্মরত 4 সাংবাদিককে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলির প্রতিবাদে বিক্ষোভ করেছেন কর্মরত সাংবাদিকরা। বুধবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের সামনেই মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, একসময় দক্ষিণ পশ্চিম অঞ্চল সন্ত্রাসী ও চরমপন্থীদের অভয়ারণ্য ছিল। আবার সেই অবস্থা ফিরিয়ে আনার জন্য একটি গোষ্ঠী তৎপর হচ্ছে। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। গত 14 জুলাই রাতে নগরীর 7 রাস্তা মোড়ে খুলনায় কর্মরত সাংবাদিক রফিকুল ইসলাম মতি, সৈয়দ রানা কবির, রফিকুল ইসলাম টুটুল ও আওলাদ হোসেন শহরের একটি চা দোকানে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে আসা অচেনা 2 জন তাদেরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায়। যদিও এ ঘটনায় কেউ হতাহত হননি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বড় আমদিয়া মৌজায় 17% জমি জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়া নির্মাণের চেষ্টায় অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রূপগঞ্জের কাজেরটেক এলাকায় এই ঘটনা ঘটে। দাউদপুরের কাজেরটেকে বড় আমদিয়া মৌজায় আলী নেওয়াজের কেনা 17% জমিতে হেলাল নামে এক ব্যক্তির পক্ষ নিয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ তার লোকজন জোরপূর্বক বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এমনকি পুলিশের পক্ষ থেকে কাজ বন্ধের কোনো আদেশ আসলেও কাজ চলবে না বলে হুঁশিয়ারি দেন ছাত্রদল নেতা সুলতান মাহমুদ। এ সময় আলী নওয়াজের লোকজন কাজে বাধা দিলেও উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র পুলিশ সুপার মেহেদি ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বন্ধ করে দেয়া হয় বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানে দাম কমেছে 150 থেকে 250 টাকা। পাইকারদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে লোকসান গুনতে হচ্ছে তাদের। আর চালকল মালিক ও আড়তদাররা বলেন, মজুত করা চাল বিক্রি করতে না পারায় ধানের বাজার দর কমেছে। জালাল উদ্দিন রুমির তথ্য, ছবিতে প্রতিবেদন। দেশের পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ও শতবর্ষী ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাড় অঞ্চল থেকে ব্যাপারীরা নদীপথে ধান নিয়ে আসেন এই মেঘনা নদীর তীরে। প্রতিদিন এই মোকামে 80 থেকে 90 হাজার মন ধান কেনা বেচা হয়। তবে হঠাৎ করে কমে গেছে ধানের দর। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। সুনামগঞ্জে তো ধান আনছে না, 1000 কেমন 700 কেমন দিচ্ছে। 1800 মন ধানের মধ্যে 1,20,000 তেল আছে। এই এলাকায় ধান আছে আপনি 1200 টাকা, ওই জায়গায় 1100 টাকা। দিন খারাপ, ধান বেচতে পারি নাই। এক সপ্তাহের ব্যবধানে প্রতিমণ ধানের দাম কমেছে 150 থেকে 250 টাকা। তাদের অভিযোগ, চালকল মালিকদের কারসাজিতে ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এরা খালি চাইল বেচতে না, চাইল বেচতে না, চাইল নেয় না, চাইলের বাজার কম। এমন যদি হয় এমনিতে আবার কৃষক শেষ। চাউল বেচা কিনা খুব কম, বেচা কিনা কম কারণে ধানের অবস্থা, বাজার অবস্থা খুব খারাপ। এদিকে চালকল মালিক ও আড়তদাররা বলছেন, মিল মালিকরা চাল বিক্রি করতে না পারায় এরই মধ্যে অনেক মিল বন্ধ হয়ে গেছে। আর চালের বাজার দর কমে যাওয়ায় ধানের দামও কমেছে। আসলে কোনো কারসাজি নয়, মিলাররা চাউল বিক্রি করতে পারে না। মিলাররা যদি চাউল বিক্রি করতে না পারে, ইতিমধ্যে আশুগঞ্জের 60টি ডায়ের মধ্যে 30টি ডায়ার বন্ধ হয়েছে, আর 30টি ডায়ার পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন জেলার কৃষক ও ব্যবসায়ীরা। নূর তাজমিন মীর, ৭১। জামালপুরের সরকারি খাদ্য গুদামে জায়গা সংকটের কারণে বন্ধ হয়ে গেছে ধান চাল সংগ্রহ অভিযান। মিল মালিকরা জানান, সময়মতো চাল সরবরাহ করতে না পারলে বড় ক্ষতির মুখে পড়তে হবে। এ বিষয়ে খাদ্য কর্মকর্তা জানিয়েছেন, নতুন 2টি গুদাম নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। আনসারি সুমনের তথ্য, ছবিতে প্রতিবেদন। গুদামে জায়গা না থাকায় ধান চাল নিয়ে ঘন্টার পর ঘন্টা খোলা আকাশের নিচে অপেক্ষা করছে ট্রাক। রোদ বৃষ্টিতে নষ্ট হচ্ছে পণ্য। জামালপুরের সবচেয়ে বড় সিংহজানি খাদ্য গুদামের ধারণ ক্ষমতা 6,500 মেট্রিক টন। তবে এই গুদামেও জায়গা না মেলায় 15 দিন ধরে বন্ধ রয়েছে চাল সরবরাহ।
মিলাররা চাল ভর্তি গাড়ি পাঠালে তা খালাস করতে পারছেন না খাদ্য কর্মকর্তা। আবার নির্দিষ্ট সময়ে বরাদ্দের সব চাল সরবরাহ করতে না পারলে মিলের লাইসেন্স কালো তালিকাভুক্ত হবারও ঝুঁকি রয়েছে। 15 দিন যাবত ধরে গোডাউন থেকে মাল যাইতেও আসে না, উঠেও না। আমরা 15 দিন ধরে বসে রয়েছি, কোনো কাজ নাই। আমি না একা, আরো 50 জন লেবার আছে সহ, তারাও এইভাবে হইতে হয়েছি, ঘুম বাতাসি, কাজ কাম চলে না। চালকল মালিকরা বলছেন গুদামে জায়গা না থাকায় চাল দিতে না পেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। আজকে 12 দিন যাবত আমার গাড়ি আসছে, গাড়ি আনলোড হচ্ছে না, গুদামে জায়গা নাই। এই অবস্থায় আমি ক্ষতিগ্রস্ত, আমার মিল বন্ধ আছে। আজকে প্রতি রাতে 2000 করে ডেমারেজ নিতে আছে, কাছাকাছি আমরা এখন আর কুড়ায় পাইতেছি না, আমরা এখন চাল দিয়া পাইতেছি না, আমরা মিল বন্ধ হওয়ার উপক্রম। বেশ কিছুদিন যাবত গাড়ি নিয়ে আসলে 3 দিন 4 দিন অপেক্ষা করতে হয়, এখানে জায়গা সংকটের কারণে। জামালপুর জেলার 8টি খাদ্য গুদামে কোথাও এক গাড়ি চাল নামানোর মতো অবস্থান নাই, কিন্তু প্রতিটি গুদামেই নতুন করে গোডাউন করার মতো প্রচুর জায়গা 8টি গুদামেই আছে। খাদ্য গুদামের এই কর্মকর্তা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে, সমস্যা সমাধানে কাজ করছেন তারা। এবার গুঁড়ো সংগ্রহ 2026-এ লক্ষ্যমাত্রা 11,254 মেট্রিক টন এবং ধানের লক্ষ্যমাত্রা 3550 মেট্রিক টন। আমাদের এখানে এই গুদামের ধারণ ক্ষমতা 6,000 মেট্রিক টন, তো যা আসলে এখানকার বরাদ্দ বা এর তুলনায় খুবই কম। চলতি মৌসুমে জেলায় 35,089 মেট্রিক টন চাল ও 12,874 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। শান্তা ইসলাম, 71। দর্শক, চলছে দেশচোখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71 ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71।